ধারাবাহিকভাবে খাদ্য অধিদপ্তরের জন্য ভিডিওগুলো আমরা আপলোড করছি, গণিতের ভিডিও। তো দেখেন, এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু হচ্ছে নৌকা এবং স্রোত বিষয়ক একটা অঙ্ক, এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় ঘুরে ফিরে চাকরির পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়। তো কি বলা হচ্ছে, দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় 5 কিলোমিটার। স্রোতের বেগ নির্ণয় করুন। তো এই অঙ্কটা আমরা এক্স এবং ওয়াই ধরেও নির্ণয় করতে পারি, অথবা আমরা নৌকা এবং স্রোতের বেগ হিসাব করেও কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। তো শুরুতে দেখেন, আমি এক্স ওয়াই না ধরে আজকে হচ্ছে আলাদাভাবে এই দুটো অঙ্কের সলিউশন করে দিচ্ছি। তো আমি এটা একটু মুছে দিই, এক্স ওয়াই ধরবো না আজকে। তো যেহেতু বলা হচ্ছে এখানে স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার, মানে 15 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বলতে পারি যে নৌকার বেগ এর সাথে স্রোতের বেগটা যদি প্লাস বা পজিটিভ আকারে কাজ করে তাহলে নৌকাটা অনুকূলে যায়, আর স্রোতের বেগটা যদি নেগেটিভ আকারে কাজ করে তাহলে নৌকাটা প্রতিকূলে যায়। নিঃসন্দেহে বিষয়গুলো আপনারা বোঝেন। তো এবার আসেন, আমরা হচ্ছে নৌকার বেগ কত সেটা শুরুতে বের করব, দেন আমাদের কিন্তু টার্গেট হচ্ছে স্রোতের বেগ নির্ণয় করা। এখন অঙ্কের মধ্যে তথ্য কি দেওয়া আছে? তথ্য দেওয়া আছে যে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার, তার মানে অনুকূলে কার্যকরী গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার, সেটা কিন্তু আমাদের এখানে দেয়া রয়েছে। আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার, তার মানে প্রতিকূলে কার্যকরী বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। আমি কেন কার্যকরী শব্দটা বলছি, কেননা নৌকাটা কিন্তু স্থির পানিতে একটা নির্দিষ্ট গতিবেগে চলে, তার সাথে স্রোতটা তাকে হেল্প করেই কিন্তু অনুকূলের এই 15 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করেছে। আর স্রোতটা নৌকাকে বাধা প্রদান করেছে বিধায় প্রতিকূলে কার্যকরী গতিবেগ হয়েছে কিন্তু 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার বেগটা কত? নৌকার বেগটা বের করার জন্য আমাদের এক কাজ করতে হবে, অনুকূলে কার্যকরী গতিবেগ আর প্রতিকূলে কার্যকরী গতিবেগ এই দুটো যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের স্থির পানিতে নৌকার বেগ চলে আসবে। তাহলে 15 আর 5 20, 20কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 10 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু কিছুটা সূত্রের মতো কাজ করছে, বিষয়টা একটু খেয়াল রাখবেন। মানে অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকলে নৌকার গতিবেগ হবে অনুকূল এবং প্রতিকূল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই। তো বলেন তো দেখি, নৌকার নিজের গতিবেগ 10 কিলোমিটার, তাকে অবশ্যই স্রোতটা 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেল্প করেছে, না হলে তো 15 কিলোমিটার অনুকূলে কার্যকরী গতিবেগ হওয়ার কথা না, তাই না? তাহলে 10 আর 5 15 হয়েছে, তার মানে আমরা নৌকাটা বের করে 15 থেকে 10 বাদ দিব, থাকবে 5। এটা আবার 10 থেকে যদি আমি এখানে মানে এই 5 কত বাদ দিলে 5 হবে, তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের গতিবেগ। তাহলে অনুকূলে যখন যাচ্ছে স্রোতটা প্লাস হয়েছে, আর প্রতিকূলে যখন যাচ্ছে স্রোতটা মাইনাস হয়েছে, বিধায় 10 থেকে 5 মাইনাস করে এই 5 হয়েছে। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে তাহলে কেন প্রতিকূলে গতিবেগটা 5 হয়েছে। আর আমাদের বের করতে বলেছে, যেহেতু স্রোতের বেগ নির্ণয় করুন বলেছে, তার মানে আমরা বলতে পারি আমাদের স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার। এখানেও দেখেন স্রোতের বেগটা হচ্ছে 5 কিলোমিটার, সেম অ্যাজ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু ভালো করে যদি আপনারা নজর দেন, বলা হচ্ছে 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে যে পূর্ণবর্গের কথা বলা হচ্ছে, আপনাদের আগে জানতে হবে যে পূর্ণবর্গ কি জিনিস। যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নিঃসন্দেহে পূর্ণবর্গ সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে, কেননা 10-এর উপরে স্কোয়ার করলে 100 হয়, 4-এর উপরে স্কোয়ার করলে 16 হয়, আর 5-এর উপরে স্কোয়ার করলে 25 হয়। তার মানে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এই কারণে গঠিত হয়, মানে দুটো একই সংখ্যা গুণ করলে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা গঠিত হয়। তো যেহেতু বলা হচ্ছে 6558 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে কোনো একটা সংখ্যা যোগ করতে হবে, যেটা যোগ করলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদের করতে হবে কি, অবশ্যই এই সংখ্যাটার বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 6558 এটার বর্গমূল করতে চাই। তো বর্গমূল করার জন্য নিয়মটা হচ্ছে ডান দিক থেকে জোড়া জোড়া মেলাতে হবে। জোড়া জোড়া মেলানোর পর আমরা কি করব, এই 65, তার মানে 8 8 64, যেহেতু আমরা বলেছি একই সংখ্যা
দুইটা গুণ করলে পূর্ণবর্গ হয়, তো পূর্ণবর্গ বের করার সিস্টেম হচ্ছে 8 যদি বসাই 8কে 8 দ্বারা গুণ করলে 64 হয়, এখানে বসাতে হবে। থাকলো বাকি 1। এই 8-এর ডাবল নিয়ে আসবো আমরা 16, মনে রাখবেন ডাবল বসাতে হবে। আর এই 158 আছে, আমরা মানে 58 আছে, আমরা 58 লিখলাম, তাহলে 1 আগে থেকেই আছে আর এখানে 58 হয়ে গেল। আচ্ছা বলেন তো, যদি এখানে 0 বসাই, এখানেও 0, তাহলে 0 দিয়ে 160কে গুণ করলে তো 0 হবে, তাই না? তো সেটা আমরা করব না। আমরা করব কি, আমরা এখানে যদি 1ও কল্পনা করতাম, এখানেও যদি আমরা 1 লিখতাম, তাহলে 1 দ্বারা 161কে গুণ করলে আমাদের 161 কিন্তু হতো। কিন্তু এটার তুলনায় আমরা কত কম দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আরো যদি 158 সাথে যদি আমরা 3 যোগ করতাম, তাহলে আমাদের কিন্তু 161 হতো এবং এই জিনিসটা কিন্তু মিলে যেত। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আদতে এটা একটু তাড়াতাড়ি করলাম আমি, এটা কিন্তু আরো বিস্তারিত করার প্রয়োজন ছিল। তো পূর্ণবর্গের অঙ্ক আসলে মানে হচ্ছে আমি পরের বার আরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি, কিউ এবং আর। তো মনে রাখেন, শতক স্থানীয় মানে হচ্ছে সেই সংখ্যাটার সাথে 100 গুণ, দশক স্থানীয় মানে সেই সংখ্যাটার সাথে 10 গুণ, একক স্থানীয় মানে সেই সংখ্যাটার সাথে 1 গুণ। তাহলে শতক মানে 100, দশক মানে 10 আর একক মানে হচ্ছে 1। তাহলে শতক স্থানীয় পি, তাহলে আমরা লিখতে পারি এখানে এইভাবে যে 100 পি। আর দশক স্থানীয় হচ্ছে কিউ, তাহলে আমরা লিখতে পারি 10 কিউ। আর একক স্থানীয় হচ্ছে আর, তাহলে আমরা লিখতে পারি 1 আর অথবা শুধু আর। এই সংখ্যা আমরা যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা তৈরি হয়ে যাবে। তাহলে 100 পি প্লাস 10 কিউ প্লাস হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কোথায় রয়েছে দেখেন তো দেখি, আমরা দেখতে পাচ্ছি যে 100 পি আর 10 কিউ আর হচ্ছে শুধু আর এখানে রয়েছে, তাই এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আসলে আমরা যদি কোনো একটা সংখ্যা তৈরি করি, ধরেন আমি একটা সংখ্যা লিখছি, সংখ্যাটা আমি লিখলাম 147, একটা সংখ্যা। বলেন তো এই সংখ্যাটা গঠিত হচ্ছে কিভাবে? গঠিত হচ্ছে এটা একক, এটা দশক আর এটা হচ্ছে শতক। সংখ্যাটা গঠিত হচ্ছে শতক স্থান 1 আছে, 1 দ্বারা 100কে গুণ, আর দশক স্থানে 4 আছে, তাহলে 4 দ্বারা 10কে গুণ, আর একক স্থানে 7 আছে, তাহলে 7কে 1 দ্বারা গুণ। এই তিনটা যোগ করে কিন্তু আমাদের এই সংখ্যাটা যে 147, দেখেন 4 10 40, 7 1 7, 47 আর 100 1 147 হয়ে গিয়েছে। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে কেন আমাদের সংখ্যাগুলো এইভাবে গঠিত হয়েছে এখানে। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা হচ্ছে দুঃখিত হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, 326 নম্বর যে অঙ্কটা রয়েছে, এখানে বলা হচ্ছে 53 জন লোকের মধ্যে 36 জন ফুটবল খেলে এবং 18 জন ক্রিকেট খেলে এবং 10 জন ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলে না। কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে? আমাদের বের করতে বলেছে ফুটবলও খেলে এবং ক্রিকেটও খেলে। আমরা হচ্ছে সেটের সাহায্যেও এই অঙ্কটা করতে পারি। বলতে পারি যে যারা ফুটবল খেলে তাদের সেট হচ্ছে এ, আর যারা ক্রিকেট খেলে তাদের সেট হচ্ছে বি। আমরা এভাবেও বের করতে পারি। তাহলে কোনোটাই খেলে না, তার মানে হচ্ছে এও খেলে না, বিও খেলে না, এরকমটা বোঝাচ্ছে। আর কোন দুইটাই খেলে বলতে কি বোঝাচ্ছে? এ পূরক ইন্টারসেকশন, সরি এ ইন্টারসেকশন বি, এটা বোঝাচ্ছে। কিন্তু এ ইন্টারসেকশন বি দুইটাই খেলে বোঝাচ্ছে। তো এইভাবে করতে গেলে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, এভাবে করতে গেলে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লাগবে। তো এই জন্য আমরা করব কি, এই অঙ্কটা একটা শর্টকাট মেথডে আমরা করে ফেলবো। শর্টকাট মেথডের সূত্রটা কি? সূত্রটা অবশ্যই আপনারা সবাই জানেন, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। নান মানে কোনোটাই খেলে না, টোটাল মানে মোট কতজন, অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে খেলে, অল বোথ মানে দুইটাই খেলে। তাহলে কি বের করতে বলেছে? অল বোথের মান, মানে দুইটাই খেলে কতজন, তাই না? তাহলে টোটাল 53 জন, তাহলে 53 আমরা বসাই দিলাম, ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে খেলে কারা? 36 জন ফুটবল আর 18 জন ক্রিকেট। তাহলে 36 আর 18 আমরা যোগ করে দিব সিঙ্গেল হিসেবে। আচ্ছা, 10 জন ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলে না, তাহলে নানের মান হচ্ছে 10, দেখেন খেয়াল করে, এন এর মান 10। আর কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে, তাহলে মাইনাস অল বোথের মান আমরা বের করতে চাই, অল বোথ। তাহলে 53 থাকলো ইকুয়াল
কত হবে 10 আর 18, 28 আর 36, তাহলে আমরা যোগ করি 8 6 14 4, হাতে কত 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 3 6, তাহলে 6 বসাই দিলাম, তাহলে 64 হয়ে গেল, আর মাইনাস হচ্ছে অল বোথ থাকলো। তো এখন এই অল বোথ এই দিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে প্লাস অল বোথ ইকুয়াল 64 যা আছে তাই থাকলো, এই 53 এই দিকে আসলে মাইনাস 53 হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং অল বোথের মান আমরা কত পাচ্ছি 53 থেকে 64, তার মানে এদিকে 7 আর এদিকে 4, 11 পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 11 অ্যান্সার? হ্যাঁ, এক্স্যাক্টলি 10 9 11 12, তার মানে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের হচ্ছে সঠিক উত্তর। এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, পরেরটাতে কি বলা হচ্ছে? পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার এবং পেছনের চাকার পরিধি 5 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? এটাও যদি আমরা ডিটেলস মেথডে করতে চাই অনেকটা কিন্তু সময় লেগে যাবে, কিন্তু যদি আমরা শর্টকাট মেথডে এই অঙ্কটা করি তাহলে কিন্তু আমাদের খুব দ্রুত অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে মিটার মিটার, কিন্তু অ্যান্সার রয়েছে কিলোমিটারে। তো এখন ঘটনা হচ্ছে, তাহলে মিটারকে কিলোমিটার বানাতে হলে কি করতে হবে? আমরা জানি যে 1000 মিটারে হয় 1 কিলোমিটার। নিঃসন্দেহে আপনারা সবাই জানেন যে 1 কিলোমিটার মানে 1000 মিটার। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সারটাকে মিটার থেকে কিলোমিটারে নিয়ে আসতে হবে, অর্থাৎ মিটার বের করে তাকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার হয়ে যাবে। তো এই ধাঁচের অঙ্ক আমরা শর্টকাট মেথডে কিভাবে করি সেটা আমি একটু বলছি। যখন আপনারা দেখবেন যে একটা চাকার পরিধি এত আর একটা চাকার পরিধি এত, এবং যখন বলবে গাড়িটি কত পথ গেলে সামনের চাকা মানে একটা চাকা আর একটা চাকার তুলনায় এতবার বেশি ঘুরবে, তখন করবেন কি, অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো আছে শর্টকাটে আপনারা সেই সংখ্যাগুলো গুণ করে দিবেন। গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। কিন্তু যেহেতু এগুলো মিটারে আছে তাহলে কিলোমিটারে প্রকাশ করবো আমরা, আর অ্যান্সারগুলো যদি মিটারে থাকতো তাহলে যেটা আসতো সেটাই উত্তর হতো। তাহলে আমরা একটা পাচ্ছি 4, একটা পাচ্ছি 5 আর একটা পাচ্ছি 200, তাহলে 4 5 20, তাহলে কত হচ্ছে? আচ্ছা দেখেন তো, 5 দ্বারা 200কে গুণ করলে 1000, 1000কে 4 দ্বারা গুণ করলে 4000, তাহলে 4000 মিটার কিন্তু হচ্ছে। খেয়াল করে দেখেন, মিটার 4000 কি হয়ে গেল? মিটার। তাহলে 4000 মিটার মানে কত কিলোমিটার? তাহলে একে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার হয়ে গেল। তাহলে 0 0 0 0 0 0 ক্রস, তাহলে 4 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন সি নাম্বার অপশনে কিন্তু সেটা রয়েছে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলেই কেবল আপনি এমসিকিউ পরীক্ষায় তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। নচেত এটা যদি আপনি রিটেনে করতে চান তাহলে মিনিমাম 5 থেকে মানে কমপক্ষে 4 মিনিট বা 5 মিনিট সময় কিন্তু আপনার লেগে যাবে। তো আমি যেটা বললাম, এই ধাঁচের অঙ্ক সকল অঙ্কই কিন্তু আপনি এইভাবে করে ফেলতে পারবেন, জাস্ট সংখ্যাগুলো গুণ করে দিলেই কাজ হয়ে যাবে। আসলে কোনটা কিভাবে করতে হবে সেটা যদি আপনি অ্যাটলিস্ট মানে 150-200 অঙ্ক যদি এইভাবে আপনি মানে প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে অনেকটা অ্যাডভান্স আপনি হয়ে গিয়েছেন। তো এ পর্যায়ে একটু বলি, আমার কাছে চাকরির গণিত যারা একেবারে ধরে শর্টকাট মেথড, ডিটেলস মেথড সবকিছু শিখতে চান, আমি সামনের দিকেই একটা নতুন ব্যাচ লঞ্চ করছি। 2টো ব্যাচ মূলত আমার শেষ হয়ে গিয়েছে। টোটালি আমি 4টা ব্যাচ পড়াতে পারি, 2টা রানিং চলছে আর 2টো মানে একটা শেষ, সেটাতে স্টুডেন্ট ভর্তি নিচ্ছি, এবং আর একটা 2-4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো যারা আমার কাছে অনলাইনে চাকরির গণিত শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যত ধরনের ফেসিলিটিস রয়েছে সবকিছুই আপনারা এখানে পাবেন। পিডিএফ শিট পাবেন, লাইভ ক্লাস পাবেন, এবং লাইভ ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ড হিসেবে পাবেন, মডেল টেস্ট দিতে পারবেন। ওকে, তো এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে, 3x³ প্লাস 2x² মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক। তো আমরা দেখতে পাচ্ছি নর্মালি মিডল টার্মের সাহায্যে যে উৎপাদকগুলো করা যায় এটা সেটার মতো নয় বা সেগুলোর মতো নয়। এখানে কিউব আছে, তারপরে স্কোয়ার আছে, তারপরে এক্স আছে, তার মানে ঘাত আস্তে আস্তে শূন্য হওয়া শুরু হয়েছে। এখানে ঘাত 3, এখানে ঘাত 2, এখানে ঘাত 1, আর এখানে এক্স এর ঘাত 0। এক্স এর ঘাত 0 মানে কিন্তু 1, তার মানে 20 × 20, তার মানে ঘাত ধীরে ধীরে কমে গিয়েছে। তো এই ধাঁচের অঙ্ক আমরা জানি যে ফাংশনের সাহায্যে করে ফেলতে হয়। তো ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x³ প্লাস 2x² মাইনাস 21x মাইনাস 20, এটা কিন্তু আমরা বলতেই পারি। এখন এই অঙ্কটা আমাদের করতে হবে কিভাবে, যে এক্স এর কোন মানের জন্য এটা 0 হয় সেটা খুঁজে যদি বের করতে পারি তাহলে এর একটা উৎপাদক বের করা সম্ভব। দেখেন পুরো অঙ্কটা কিন্তু করতে বলেনি, বলেছে একটা উৎপাদক কোনটা, তার মানে 0 মিলিয়ে
আমরা উত্তর বের করে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে একটু আমি বলি, ধরেন x এর মান -1 ধরে এটা 0 হয়েছে, উত্তর হবে কিন্তু x + 1 এর একটা উৎপাদক। x এর মান ধরেন 2 ধরে এই ইকুয়েশনটা 0 হয়েছে, উত্তর হবে কিন্তু x - 2 এর একটা উৎপাদক। মনে রাখতে হবে যা ধরবো তার বিপরীতটাই হবে, মানে প্লাস ধরলে মাইনাস সহ হবে উৎপাদক, আর মাইনাস ধরলে প্লাস সহ হবে এর উৎপাদক। কেননা খেয়াল করেন এই -1 এদিকে আসলে কিন্তু +1 হয়ে যাচ্ছে, ব্যাপারটা এভাবে কাজ করবে। তো আপনারা যদি এই যে এখানে যে রাশিটা আছে এই রাশিটা যদি খেয়াল করেন, আপনারা দেখবেন যে এখানে 1 ধরলেই 0 হবে। কেন? কারণ হচ্ছে এই 21 আর 2 এ 23 আর 20 আর 3 এ 23, ওকে? তার মানে x এর ভ্যালু 1, কিন্তু +1 ধরে আমরা দেখতেছি 0 হবে না, কেননা -21 আর -20 -41 হয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু -41 কে মিট আপ করতে পারতেছে না, মানে মিট আপ বলতে আমি বুঝাচ্ছি যে মানে শূন্য বানাতে পারছে না, বিধায় আমাদের মাইনাস ধরতে হবে। তাহলে x এর ভ্যালু যদি আমি মাইনাস ধরি, তাহলে 3 × -1 এর উপর কিউব +2 × -1 এর উপর স্কোয়ার -2 × 1 × x এর মান -1 আর মাইনাস হচ্ছে 20 হয়ে গেল। তাহলে বলেন তো মাইনাস আছে 3টা, 1ও আছে 3টা মাইনাস গুণ করলে মাইনাস হয়, আর -1, তাহলে এটা -3 হচ্ছে। আচ্ছা, এখানে 2টা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 1 1, তাহলে 2 1 2 হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, 21 1 21 হচ্ছে, আর -20 হচ্ছে। খেয়াল করে দেখেন, -20 আর -3 -23 আর +21 আর +2 +23, তাহলে কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি x = -1 ধরে 0 মিলিয়েছি, তাই x + 1 হবে এটার একটা উৎপাদক। দেখেন তো কোথায় রয়েছে অ্যান্সারটা x + 1, এই যে দেখেন সি নাম্বার অপশনেই কিন্তু আমাদের সেটা রয়েছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 1 - a² + 2ab - b² এর উৎপাদক কোনটি? তো অঙ্কটা আমরা শুরুতে তুলছি 1 হচ্ছে a² + 2ab - b²। এখানে কিন্তু বলেনি যে একটি উৎপাদক কোনটি, এখানে পুরো অঙ্কটাই আমাদেরকে করতে হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে a² 2ab b² সূত্রের মতো পড়েছে, তাই আমরা হচ্ছে এখানে সূত্র অ্যাপ্লাই করে দিব। আচ্ছা বলেন তো a² + 2ab মানে +b² এটা একটা, আর a² - 2ab + b² এটা একটা, কিন্তু চিহ্ন মিলতেছে না দেখেন, তাই না? এই যে এখানে মাইনাস আছে, তার মানে চিহ্ন মেলানোর জন্য মাইনাস আমাদের কমন নিতে হবে। তাহলে হবে a² - 2ab + b²। এখন কিন্তু এটার সাথে মিলে গিয়েছে এবং এটা মানে a - b তার উপর হোল স্কোয়ার। তাহলে 1 - a - b তার উপর হোল স্কোয়ার দিলাম, তাহলে 1 এর উপর স্কোয়ার আমরা এমনিতেই দিতে পারি। এটা কেন দিলাম? আমরা দিলাম এই কারণে যে a² - b² এর আমরা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করব। তাহলে a + b একটা আর a - b একটা, তাহলে এটা যদি আমরা প্রয়োগ করি, a মানে হচ্ছে 1 আর b মানে হচ্ছে a - b, তাহলে দেখেন আমরা চিহ্নটা একটু ভালো করে দিব, সেটা হচ্ছে a + b, এটা a + b হয়েছে, আরেকবার a - b হবে, একবার হবে a - b। কেন দিলাম বলেন তো ব্র্যাকেট? কারণ হচ্ছে মাইনাস দ্বারা গুণ হবে জন্য ব্র্যাকেটটা দিলাম, নচেত কিন্তু আপনারা ভুল করে ফেলেন এই জায়গায়, আমি খেয়াল করেছি অনেককেই। তাহলে 1 + a - b একটা, আর 1 এখানে হচ্ছে কত, 1 - a + b একটা। খেয়াল করে দেখেন এই মাইনাস দ্বারা এটাকে গুণ আর মাইনাস দ্বারা এটাকে গুণ করে চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে আমাদের হবে 1 + a - b, আর একটা হবে 1 - a + b। কোথায় রয়েছে একটু অ্যান্সারগুলো চেক করে দেখেন। আচ্ছা, ডি নাম্বারটা একটু ভালো করে দেখেন তো, 1 + a - b, 1 + a - b আর 1 - a + b, 1 - a + b, এক্স্যাক্টলি ডি নাম্বারটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। ওকে, এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে নিচের কোন ক্রোমোজোটটি সহমৌলিক। আচ্ছা, সহমৌলিক সংখ্যার ইংরেজি কি? ইংরেজি হচ্ছে কো-প্রাইম, মনে রাখতে হবে ভালো করে। কো-প্রাইম মানে হচ্ছে সহমৌলিক। তো সহমৌলিক মানে হচ্ছে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোর কোনো সাধারণ উৎপাদক থাকা যাবে না। সাধারণ উৎপাদক কি? ধরেন কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, আর একটাকে 2 দ্বারা ভাগ করা যাবে না, এমন থাকতে হবে। কোনোটাকে 3 দ্বারা যায়, আর একটাকে 3 দ্বারা ভাগ করা যাবে না, এমনটা হতে হবে। আচ্ছা দেখেন তো দেখি এই দুটোর কমন উৎপাদক আছে কিনা। আছে, যে 2 দ্বারা 2টাকেই ভাগ করা যায়, এটা হবে না সহমৌলিক। এটাকেও 3 দ্বারা যায়, এটাকেও 3 দ্বারা যায়, এটা সহমৌলিক হবে না। এটাকেও 3 দ্বারা যায়, এটাকেও 3 দ্বারা যায়, এটাও সহমৌলিক হবে না।
কিন্তু এই দুটোকে কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। মনে রাখতে হবে 1 কিন্তু বিবেচ্য বিষয় নয় এক্ষেত্রে, কারণ 1 দ্বারা তো সব সংখ্যাকেই ভাগ যায়, তাই না? তাহলে আমরা বলতে পারি এই ডি নাম্বার যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি সংখ্যা? সহমৌলিক সংখ্যা। তো এই অঙ্কটা যেহেতু হচ্ছে আমাদের একটু মানে সাইন কস ট্যান এখানে ব্যবহার করতে হতে পারে, তো সেক্ষেত্রে আমি পরের লেকচারে এই অঙ্কটা দিয়েই শুরু করব। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি। কেউ যদি খাদ্য অধিদপ্তরের সাজেশন আমার কাছে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, এই মোট 6টা বিষয়ের সাজেশন রয়েছে। আপনারা যারা নিতে চান সাজেশনের মূল্য হচ্ছে 100 টাকা। এটা পিডিএফ সাজেশন। আমি হোয়াটসঅ্যাপে যদি আপনারা আমাকে নক করেন তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই পিডিএফ সাজেশনটা দিয়ে দেব। সাজেশনে মানে কমন পড়ার সম্ভাবনা রয়েছে, তবে কখনোই শতভাগ কমন পড়বে না। আপনারা অ্যাটলিস্ট 50 থেকে 60% কিন্তু কমন পেয়ে যাবেন সাজেশন থেকে। আর যেহেতু বিগত সালের প্রশ্নগুলোর অ্যানালিসিস করেই সিলেবাস ধরে ধরে এগুলো তৈরি করা হয়েছে, তো এই জন্য কমন একটু বেশি বেশি পড়তে পারে সেখান থেকে। ওকে, তো আপনারা সাম্প্রতিক পড়বেন, পরীক্ষা যখন ডেট দিয়ে দেবে তার ঠিক মানে 1-1.5 মাস আগের যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে সেগুলো পড়বেন, পাশাপাশি বিসিএস এর প্রশ্নগুলো পড়া শুরু করে দেন এবং খাদ্য অধিদপ্তরের বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলিউশন করেন। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার প্রস্তুতি কিন্তু শতভাগ হয়ে যাবে। আর মনে রাখেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু খুবই বেশি, এই জন্য প্রতিযোগিতা অনেক বেশি হবে। আপনাকে কিন্তু একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনি কাঙ্ক্ষিত সফলতা এখানে অর্জন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু অল্প পড়ে কোনোভাবেই সম্ভব নয়। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।